এসএমসি ওরসালানের নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি মাসুদ করিম। তিনি একজন ডকুমেন্টারি নির্মাতা এবং বাংলা ভাষাকে নিয়ে একটি সংগঠন আছে, সংস্থা আছে আন্তর্জাতিক, যেটি পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলিয়ে সেই সংগঠনের বর্তমানে প্রেসিডেন্ট। আপনি জাপানিজদের সাথে কাজ করেন, যে জাপানিজরা বাংলাদেশে যে কাজ করে তাদেরকে বিভিন্ন কাজ পাইয়ে দেওয়া, কিংবা জাপানের যে বাংলাদেশে দূতাবাস আছে সেই দূতাবাসের একটি সিস্টার কনসার্ন বোধহয় ইকোবেলা, না কি নাম, ইকেবেলা, তার দায়িত্বে আপনি আছেন। এবং আপনি কলাবাগান বার্তা নামে একটি বোধহয় পত্রিকাও আপনার আছে। আপনি একজন মানে কালচারাল মানুষ, ভাষার সাথে যেহেতু আপনি জড়িত, বাংলা ভাষা নিয়ে এই যে সংস্থাটি কাজ করছে তার প্রেসিডেন্ট হিসেবে আপনার প্রধান কাজ কি? আসলে আমরা বাংলাদেশ, আমাদের মাতৃভাষা বাংলা, রাষ্ট্রভাষা বাংলা, ভাষার দিক দিয়ে আমরা অতটা আসলে সমস্যায় নেই, কিন্তু সারা বিশ্বে কিন্তু ৩৫ কোটি মানুষ বাংলায় কথা বলেন, সেটা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে। তো সেই জায়গাতে ভারতবর্ষে প্রায় ১৫ কোটির মতো বাংলায় কথা বলেন, কিন্তু সমস্যা হলো যে সেই জায়গাতে ভারতে এখনও সেই বাংলা ভাষাটা, যেটা ধ্রুপদী সম্মান যেটা বলি, ক্লাসিক ল্যাঙ্গুয়েজের যে স্ট্যাটাস, সেটা এখনও পায়নি। অথচ অন্যান্য ভাষা যেগুলি রয়েছে, তামিল, উড়িয়া ভাষা, তারা অনেক আগেই পেয়েছে। তাহলে এই আন্তর্জাতিক সংস্থাটা কি ভারতীয়রা যেন এই বাংলা ভাষাটাকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়, সেই স্বীকৃতি আদায়ের জন্যই করা? রাষ্ট্রীয় স্বীকৃতি শুধু যে ভারতের কথা বলা হয় আসলে তা ঠিক না। সারা বিশ্বে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু বাংলা ভাষায় আপনার যারা বাঙালি বসবাস করছেন তারা কথা বলছে। তো যেমন ধরেন আপনার যে লন্ডনে যদি আমরা দেখি, লন্ডনের যে লন্ডন টাওয়ার ব্রিজ যেটা, সেখানে কিন্তু আপনার চাইনিজ, ইংলিশ, তার পাশাপাশি কিন্তু ওই বাংলা ভাষায় লেখা আছে। এই যে এদিক দিয়ে প্রবেশ, এদিক দিয়ে বাহির, পাশাপাশি লন্ডনের যে আন্ডারগ্রাউন্ড এতদিন ছিল না, গত বছর থেকে এটা চালু হয়েছে। যেমন হোয়াইট চ্যাপেল যে স্টেশন যেটা ইস্ট লন্ডনে, সেখানে কিন্তু স্টেশনের নামটা বাংলায়ও রয়েছে। সেটা কি আপনাদের ক্রেডিট? অবশ্যই আমাদের কোনো না কোনোভাবে আমাদের সংগঠন এটা হয়তো সরাসরি না হলেও পরোক্ষভাবে একটা ভূমিকা রেখে আসছে। আপনারা যে জাপানিজ কোম্পানিগুলোকে কাজ পাইয়ে দেন ইকেবানার মাধ্যমে, এটার মূল মন্ত্রটা কি? ইকেবানাটা আসলে একটা ভিন্ন সংগঠন, এটা আসলে বাণিজ্যিক কোনো সংগঠন না। ইকেবানা বিষয়টা হলো যে জাপানিজ আপনার পদ্ধতিতে যে ফুল সাজানোর যে মেথড, সেটা হলো ইকেবানা। তো এটা সারা বিশ্বেই সমাদৃত। ইকেবানার 3টা স্টাইল রয়েছে, ওহারা, ইকেনোবো, সোগেৎসু। বাংলাদেশে হলো ওহারা স্টাইল যেটা, সেটা আমরা জাপান এম্বাসির সহযোগিতায় বাংলাদেশে এটা শুরুটা হয় 1974 সালে, এবং সেই শুরুর সময় থেকে ফার্স্ট বেচে আপনার শেখ রেহানা ওটার স্টুডেন্ট ছিলেন। তো কালক্রমে আসলে সময়ের পরিবর্তনের পরপর বর্তমানে এটার আমি দেখভাল করছি। এটা মোটামুটিভাবে আমরা জাপান এম্বাসিতে যখন বিভিন্ন অনুষ্ঠান থাকে, সেটা জাপানের রাজার জন্মদিন হোক কিংবা জাপান ফেস্টিভ্যাল হোক, যেটা এম্বাসির বাইরে হয়, প্রত্যেকটা জায়গাতে আমরা ওই পার্টিসিপেট করি এবং জাপানিজ কালচারটাকে আমরা এখানে প্রমোট করার চেষ্টা করি। আপনি ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা, আপনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছেন এবং অনেক বিখ্যাত ব্যক্তিদের নিয়ে বানিয়েছেন। আপনি ডকুমেন্টারি বানানোর কারণ কি এবং এই বিখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে ডকুমেন্টারি বানান কেন? আমার কাছে আসলে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি হলো যে আসলে আমরা দিন দিন কিন্তু শ্রদ্ধা করার মতো ব্যক্তিদেরকে হারিয়ে ফেলছি। তো সেজন্য চাচ্ছি যে যতটুকু সম্ভব আমার নিজস্ব অর্থায়নে, নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে যদি আমরা এই মানুষদের যে শিল্পকর্মগুলি কিংবা তাদের নিজস্ব কর্মগুলি ধরে রাখতে পারি, তাহলে অনেকটা ভালো হয়। যেমন আমরা অনেকেই জানি যে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল, এর বাইরে কিন্তু আমরা খুব একটা জানি না। কিন্তু 1961 সালের 19শে মে আসামের শিলচরে আপনার বাংলা ভাষার জন্য 11 জন শহীদ হন, এবং তার মধ্যে পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য। তো এই বিষয়টা আসলে অনেকেই জানে না। এই জন্য আমি আসামের বাংলা ভাষা আন্দোলন নামে একটা ডকুমেন্টারি আপনার তৈরি করা অলরেডি শেষ হয়ে গেছে, সেটা আপনার আসামের শিলচরে এটার প্রদর্শনী হবে।
আপনি ডক্টর আনিসুজ্জামান স্যারকে নিয়ে যে ডকুমেন্টারিটা বানিয়েছেন, ওনার মতো ব্যক্তিকে নিয়ে ডকুমেন্টারি বানানোর ক্ষেত্রে আপনাকে লেখাপড়া কতটুকু করতে হয়েছে, কি কি জানতে হয়েছে, কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছেন? আসলে ওই যে কোনো ডকুমেন্টারি বিষয়টা কিন্তু আসলে একটা গবেষণাধর্মী কাজ, যেটা আমরা পত্রপত্রিকার মধ্যে অনুসন্ধানী প্রতিবেদন যেগুলো করি, এটাও এক ধরনের কিন্তু আপনার ডকুমেন্ট ছাড়া এটা আসলে হয় না। নিজ থেকে তৈরি করে ফেললাম বিষয়টা তা না। তো কাজ করতে গিয়ে অনেক সমস্যা হয়, কারণ সব ফ্যামিলি কিংবা সবাই আসলে সময় দিতে চায় না। তারপর তথ্য উপাত্ত জোগাড় করাটা একটা বিষয়। এই বিষয়গুলি করতে গিয়ে আসলে সেই পরিবারের সাথে অনেক আপনার কাছাকাছি আপনার মিশতে হয়। ডকুমেন্টারি বানিয়ে এ পর্যন্ত আপনি স্বীকৃতি কি কি পেয়েছেন? ডকুমেন্টারি বানিয়ে আসলে রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি আসলে পাইনি, তবে ভারতীয় হাই কমিশনের আইসিসিআর সম্মাননা, তারপর কলকাতার পশ্চিমবঙ্গের সমীর চন্দ চলচ্চিত্র পুরস্কার, এ দুটো আমি পেয়েছি। ডকুমেন্টারির এই অর্থায়ন কি আপনি নিজের অর্থে করেন? সম্পূর্ণ আগাগোড়া আমার নিজস্ব অর্থায়নে এটা আমি করে থাকি। একজন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডকুমেন্টারি বানাতে আপনার কত খরচ হয়েছে? এটার আমি এক বাক্যেই বলতে পারি, কারণ প্রত্যেকটার আমার হিসাব রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডকুমেন্টারিটা তৈরি করতে আমার 6 লাখ টাকা খরচ হয়েছে। আপনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছেন, কিন্তু উত্তম কুমারকে নিয়ে বানাননি কেন? আসলে এটা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই দুইজন মানুষ দুই মাত্রার, কিন্তু আমি বরাবরই সৌমিত্র চট্টোপাধ্যায়ের একজন ভক্ত ছিলাম, কারণ উনি বহুমাত্রিক গুণাবলীর অধিকারী। উনি শুধু অভিনেতা নন, উনি একজন আবৃত্তি শিল্পী, সম্পাদক, তারপর মঞ্চনাটক, যাত্রা, সব কিছু। আপনার যে কলাবাগান বার্তা পত্রিকাটি, এটি তো খুব নাম করা কিছু না, আমি নামও অত শুনি নাই, কিন্তু এই পত্রিকাটা কিভাবে আপনি চালান বা কেন এই পত্রিকাটি আপনি রেখেছেন, এটা কি এক ধরনের পাওয়ার? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওট স্যালাইন। আসলে আমি যখন 1998 সালে যখন জাপান থেকে চলে আসি, এর আগে আমি একটা লম্বা সময় জাপানে ছিলাম। ফিরে আসার পর আমার কাছে মনে হয়েছিল যে আমরা আসলে কমিউনিটি বেসড, আমাদের কাছে কমিউনিটি বেসড কোনো কালচারে আমাদের কাছে নাই। তখন কমিউনিটি রেডিও ছিল না, কিংবা এখনও আমাদের দেশে কমিউনিটি বেসড কোনো টেলিভিশন নেই। তা আমার কাছে মনে হয়েছিল যে বৃহত্তর ধানমন্ডি এরিয়াতে আপনার কমিউনিটিতে যেসব ঘটনা ঘটে, সেই ঘটনাগুলি আপনার এই পত্রিকাতে মাধ্যমে যদি আমি এটা করি, তাহলে সবাই এটা জানতে পারবে। সেটা কি এখনো চলমান? এখনও চলমান রয়েছে, এবং এটা আমি 98 সালে আবেদন করে 2000 সালের দিকে এটা আপনার গভর্নমেন্ট ডিক্লারেশন পাই। পাওয়ার পর এটা আপনার করোনার পর থেকে এটা আপনার অনলাইন নিউজ পোর্টাল হিসেবে আমরা চালাচ্ছি। তো কলাবাগান ধানমন্ডির বিভিন্ন সমস্যা কি আপনি তুলে ধরেন সেখানে? হ্যাঁ, তুলে ধরি। এখন এর মধ্যে এবার একটু যুক্ত হয়েছে যে আমরা কিছু জাতীয় বিষয় আমরা তুলে ধরি এলাকার বাইরে গিয়ে, যেহেতু অনলাইন হিসেবে আমরা এটা করছি। তো সেক্ষেত্রে একটি পত্রিকার টিকে থাকার জন্য বিজ্ঞাপনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনলাইন এবং অফলাইন যাই হোক না কেন, এটা সার্ভাইভ করার সিস্টেমটা কি? এরকম একটা ছোটোখাটো পত্রিকা আমাদের এই যখন আমরা 98 সন থেকে সেই 2019 পর্যন্ত যখন আমরা পত্রিকাটি চালাই প্রিন্টেড ভার্সন, আসলে আমরা কোনো বিজ্ঞাপন পাইনি। এটা আমাদের একটা কষ্টের বিষয় ছিল। বিজ্ঞাপন কমিউনিটি বেসড পত্রিকাতে বিজ্ঞাপন কেউ দিতে চায় না। তো আমরা যারা, আমি মূল উদ্যোক্তা ছিলাম, আমার সাথে আরও কয়েকজন ছিল বন্ধু, তারা হয়তো সহযোগিতা করেছে। ওভাবে এখনও ঠিক একইভাবে বিজ্ঞাপনবিহীনভাবে চলে আসছে। আপনি কি এই জীবনের এই সময়ে এসে আপনার লক্ষ্য স্থির করতে পেরেছেন? আপনি আসলে জীবনে কত দূর যেতে চান, বা আপনার যে জায়গায় যেতে চেয়েছেন সেই জায়গায় কি আপনি পৌঁছাতে পেরেছেন? আসলে মানুষের তো আসলে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আমার দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে মানুষের জীবনটা খুবই সংক্ষিপ্ত। আমি চাচ্ছি যে যে কোনো ধরনের সৃজনশীল কোনো কাজ যদি আমি করে রেখে যেতে পারি, তাহলে হয়তো আমার নিজের মনের দিক দিয়ে একটা শান্তি পাবো। ধরুন আমি আপনার সামনে নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, চ্যানেল আইয়ের দর্শকদের জন্য কিছু না বলা কথা বলে যান, যে কথাগুলো আজীবন চ্যানেল আইয়ের পর্দায় থাকবে। আসলে আমাদের বাংলাদেশ, আমাদের রাষ্ট্রভাষা বাংলা, মাতৃভাষা বাংলা, অফিস আদালত সব জায়গার ভাষা বাংলা, কিন্তু ভারতে বাংলায় একাধিক নোবেল পুরস্কার পেলেও অদ্যাবধি ভারতে
বাংলা ভাষাটা ধ্রুপদী ভাষার মর্যাদা পায়নি, সম্মান পায়নি, যেটাকে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস বলা হয়। তো এটা একটা দুঃখের বিষয়, কেননা অন্যান্য 6টি ভাষা তাদের ধ্রুপদী সম্মানটা পেয়েছে। এই ধ্রুপদী সম্মানটা পাওয়ার জন্য আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ, আমরা কেন্দ্রীয়ভাবে এমনকি বাংলাদেশ প্রধান শাখার পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস আমাদের এই উদ্দেশ্য এবং আমাদের সামগ্রিক যে আমাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে আমরা ধ্রুপদী ভাষা সম্মানটা পেতে সক্ষম হব। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।